পৃথিবীটা অনেক বদলে গেছে। আপনার চারিদিকে তাকিয়ে দেখেন যে আগে যেখানে আমরা খালি ভাবতাম যে পলিটিক্যাল ইস্যু থেকে সমস্ত কিছুর উদ্ভব, আজকে আপনি চারিদিকে সারা পৃথিবী সারা বিশ্বে তাকিয়ে দেখেন কি হচ্ছে। হঠাৎ করে একদিন যখন সিরিয়ায় বম্বিং করছিল রাশিয়ান ফাইটারগুলা, তখন টার্কি তাদের একটি রাশিয়ান ফাইটারকে অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল দিয়ে ফেলে দিল। রাশিয়ার মতো একটি দেশ যারা কত শক্তিশালী আপনারা জানেন, তাদের জন্য এটা কত বড় একটা অপমান যে টার্কি তাদের একটা ফাইটার ফেলে দিল, একজন ক্রু মাটিতে প্যারাসুট দিয়ে নামার পর তাকে মারা গেল বা মেরে ফেললো। এবং এরকম একটা অপমান নিয়ে রাশিয়া কি করলো? রাশিয়ার ভিতর দিয়ে টার্কির ভিতর দিয়ে রাশিয়ার যে গ্যাস লাইনটি যায়, সেটা ইউরোপে রাশিয়ার গ্যাস এক্সপোর্টের মেজর সোর্স অফ রেভিনিউ। আর টার্কিতে যত ট্যুরিস্ট আসে তার মেজর সোর্স অফ রেভিনিউ হচ্ছে রাশিয়ান ট্যুরিস্ট। দুই পক্ষই কিন্তু, একজন খুব অপমানিত, আরেকজন দেখলো আর এটা কি করে ফেললাম, কিন্তু কেউ কিন্তু কোনো সামরিক কোনো কিছুতে গেল না। তারপরেও তো মুখ রক্ষা করতে যা যা করতে হয় করলো। রাশিয়া বলল ট্যুরিজম এখন বন্ধ। টার্কিকে তারা ভিতরে ভিতরে আলোচনা করে তারা একটা সমাধান আসলো এবং টার্কি ক্ষমা ছিল এবং সব কিছু ঠিক হয়ে গেল। মায়ানমারে দেখেন কীরকম অমানবিক কাজকর্ম হচ্ছে, রোহিঙ্গাদের নিয়ে কি হচ্ছে, এখন কি হচ্ছে। কিন্তু চায়না কিন্তু জাতিসংঘে একটার পর একটা ভেটো দিয়ে যাচ্ছে, যে কোনো বিষয় আসে সে ভেটো দিয়ে দেয়। কারণ কি? সেখানে চাইনিজ ব্যাপক বিনিয়োগ আছে। প্রথম দিকে জাপানও তাই করেছিল, জাপানিজও বিনিয়োগ আছে সেখানে। যেসব দেশগুলো এখন প্রচুর সামরিক, আপনারা যেসব আগ্রাসন বা যাই বলেন আপনাদের ভাষায়, সেই সব দেশগুলোর দিকে তাকিয়ে দেখেন, তাদের কাছে হয়তো এরকম সম্পদ নাই এবং তাদের সম্পদের উপর অতটা লোভও নাই। তাদেরকে কিন্তু প্রচুর ইন্টারন্যাশনাল, এখন আফগানিস্তান, সিরিয়া, ওই জোনটা পুরা কিন্তু এখন ধ্বংসপ্রাপ্ত। কিন্তু আমাদেরকে যেমন অনেক গণতন্ত্র নিয়ে অনেক দেশ কথা বলে, মিডল ইস্টে কিন্তু গণতন্ত্র নাই, সেখানে কিন্তু কিছু বলা হয় না। আসলে আমি অ্যাজ এ ফাইন্যান্সের শিক্ষক বা ছাত্র, আমি মনে করি এখন পৃথিবীতে সমস্ত ওয়ার হচ্ছে ইকোনমিক ওয়ার। সব জায়গায় ফাইন্যান্সিয়াল বিষয়টাই সবার কাছে সবচেয়ে মুখ্য। সারা পৃথিবীতে যাই হয় সব কিছুর পিছনে এখন দেখতে পাচ্ছি ইকোনমিক রিজন, ইনভেস্টমেন্ট, ফাইন্যান্স, এগুলোই এখন মুখ্য। আমার সাথে যদি কারোর ভালো ব্যবসা বাণিজ্য থাকে তার প্রতি আমি একরকম দৃষ্টি দিচ্ছি, তার সাথে আমার স্বার্থ না থাকলে আরেক রকম দৃষ্টি দিচ্ছি। এই ইকোনমিক ওয়ারে আমরা এখন আছি। বাংলাদেশ আগে যখন এলডিসিতে ছিল তখন অতটা এরকম অবস্থান আমাদের ছিল না। আমরা মিডল ইনকাম কান্ট্রি গ্রুপে ঢোকার পরে যখন আমাদের পার ক্যাপিটা এখন $2000 পার হয়ে, পারচেসিং পাওয়ার প্যারিটিতে $5000 পার হয়ে যাচ্ছে, এবং এটা আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে, এবং আমাদের মিশন ভিশন যেগুলো আছে সব আমরা কিন্তু অ্যাচিভ করেছি এবং করতে যাচ্ছি, এবং কয়েকটা আমরা একটু আগেও করে ফেলব। তার মানে আমরা কিন্তু যে $5000 পার ক্যাপিটা যাওয়ার যে টার্গেট সেদিকেই যাচ্ছি, তা হয়তো সময়ের আগেও হয়ে যেতে পারে। তখন আমাদের কি হবে? তার মানে বাংলাদেশ ইজ বিকামিং এ ভেরি ইম্পর্টেন্ট প্লেয়ার ইন দ্য ইকোনমিক ওয়ার্ল্ড। 42nd লার্জেস্ট জিডিপি সাইজ থেকে যেখানে এখন 25th আসার সময় হয়ে যাচ্ছে, যেটা আমাদের অনেকেরই হয়তো জীবনে আমরা দেখে যেতে পারবো, হয়তো এই সময় বেশি দূরে না। তার মানে 200 দেশের মধ্যে 25-26-এ চলে আসা একটি বড় বিষয়। $350 বিলিয়নের যে ইকোনমি, সেটা এখন $1 ট্রিলিয়ন ক্রস করার কথা 2030-তে। তার মানে আমাদের দেশে এই মুহূর্তে ইকোনমিক ইস্যুস এবং ইকোনমিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই হচ্ছে মুখ্য দায়িত্ব। ইকোনমিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের অনেক হিকাপ আসতে পারে। আমাদের পাশেই মায়ানমারে কিন্তু এই মুহূর্তে যা ঘটছে সেটা খুবই অনাকাঙ্ক্ষিত, এবং সেখান থেকে যে কোনো সময় যে কোনো দিকে সিচুয়েশন মোড় নিতে পারে। কিন্তু আপনি খেয়াল করবেন যে আমাদের দেশ, আমাদের নেত্রী, আমাদের দেশের প্রতিরক্ষা ব্যবস্থা বা যারা আছেন তারা কিন্তু খুবই ধৈর্য এবং সহিষ্ণুতার পরিচয় দিচ্ছেন, এবং দেশের অর্থনীতি যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখছেন। কারণ আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের সমস্ত জাহাজ কিন্তু ওই রুটে আসা যাওয়া করে।
এরকম পরিস্থিতিতে আমাদেরকে একদিকে যেমন দেশের সব সেক্টরের ডেভেলপমেন্টের দিকে খেয়াল করতে হচ্ছে, তেমনি আমাদেরকে কিন্তু আবার নিজেদেরকেও এমন একটা শক্তিশালী অবস্থানে রাখতে হচ্ছে যাতে অন্য কেউ আমাদেরকে এই সুযোগে কোনো অন্যভাবে ধরাশায়ী করতে না পারে। জিওগ্রাফিক লোকেশন আমাদের এত সুন্দর যে আমরা এমন একটা অবস্থানে আছি যে আমাদের ডান দিকে উদীয়মান অর্থনীতি ভারত, বাম দিকে আরেকটি বৃহৎ অর্থনীতি চায়না, ডান দিকে বাম দিকে দুটি দেশ, নিচের দিকেও যতগুলো দেশ আছে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সবগুলো দেশের অর্থনীতি কিন্তু উদীয়মান। আমাদের লোকেশনটাকে আমরা যদি ঠিকভাবে ইউজ করতে পারি, যেভাবে সিঙ্গাপুর একটি দেশ, যে দেশটির কিছুই নাই, ইভেন খাবার পানিটিও নাই, সেই খাবার পানি আনে মালয়েশিয়া থেকে, কিন্তু সেই দেশটি এখন ইন টার্মস অফ পার ক্যাপিটা ইনকাম পৃথিবীর প্রথম 2-3টির মধ্যে একটি। কিভাবে হলো? জাস্ট জিওগ্রাফিক লোকেশনটা ইউজ করার ক্ষেত্রে তাদের যে জাতির পিতা লি কুয়াং যে কাজটি করেছিলেন, উনি মাছ ধরা থেকে বসতে বসতে খুঁজে বের করেছিলেন যে এটা দিয়ে আমার জাতি উন্নতি লাভ করতে পারবে না শুধু মাছ ধরে, কিন্তু আমার লোকেশনটা খুব ইম্পর্ট্যান্ট। এটাকে যদি আমি একটা ডিপ সি পোর্ট কখনো করতে পারি এবং ইস্ট ওয়েস্টে যাওয়ার জাহাজগুলো যদি আমার এখানে রিফুয়েলিংয়ের জন্য থামে, তাহলেই কিন্তু আমার রেভিনিউ আসা শুরু হবে। আজকে দেখেন এই জোনে সিঙ্গাপুর হচ্ছে ওয়ান অফ দ্য সবচেয়ে ব্যবহৃত ডিপ সি পোর্ট, যেখানে সব রকমের ট্রানজিট ফ্যাসিলিটিস আমরা সবাই ব্যবহার করি, এবং সেইখান থেকে সার্ভিস সেক্টরের গ্রোথ থেকে তাদের ইনকাম বাড়তে বাড়তে তারা চলে গেল এয়ারলাইন ইন্ডাস্ট্রিতে। সেটাকে করে ফেললো পৃথিবীর অল্প কয়েকটি এয়ারলাইন ইন্ডাস্ট্রির মধ্যে সবচেয়ে বেশি প্রফিটেবল যে এয়ারলাইনগুলো তার মধ্যে একটি। নিজের জনসংখ্যা কিন্তু খুবই কম, সারা পৃথিবীর লোক তার সিঙ্গাপুর এয়ারলাইন্সে চড়ে। তারপরে চলে গেল হেলথ সেক্টরে, সেটাকে এমনভাবে গড়ে তুললো যে আমাদের দেশ থেকেও মানুষের গুরুতর অসুস্থ হলে আমরা এখন সিঙ্গাপুরে চলে যাচ্ছি। এখন তারা গেছে এডুকেশনে, তাদের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরের বাজেট, ইয়ারলি গবেষণা বাজেট $1 বিলিয়ন উপরে চলে গেছে। দেখা যায় যে পৃথিবীর যেসব বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাজেট সবচেয়ে বেশি, সেই বিশ্ববিদ্যালয়গুলাই র্যাঙ্কিংয়ে ভালো করে, কারণ তাদের ইনোভেটিভ যে প্রোডাক্টগুলো আসে, ট্রেডমার্ক, প্যাটেন্টগুলো আসে, সেগুলোর অনেক ভ্যালু, যার জন্য সেইখানে মানুষ আবার গবেষণার কারণেই ওইখানে সব ভালো ভালো প্রফেসররা চলে যায়, তারা এখন ওই দিকে চলে গেছে। তো এইভাবে একটা জিওগ্রাফিক লোকেশন একটা এক্সাম্পল সিঙ্গাপুর, যে সে এখন কোথার থেকে কোথায় চলে গেছে নিজের কিছু না থাকা সত্ত্বেও। বাংলাদেশের জিওগ্রাফিক লোকেশনও কিন্তু খুবই একটা ভালো অবস্থানে। আমাদের নেপাল, ভুটান সামনের দিনগুলোতে আশা করা যায় আমাদেরকে ব্যবহার করবে। ভারতের ইস্টার্ন ভারতের যে দেশগুলা, সেগুলো আমাদের ফ্যাসিলিটিস ব্যবহার করবে। সামনে হয়তো চায়নাও ব্যবহার করতে পারে। তো এই সুযোগগুলো আমাদেরকে এখন নিতে হবে, আমাদেরকে এখন অনেকমুখী চিন্তাভাবনা করতে হবে। এই কাজগুলো করতে গিয়ে আমাদের বিভিন্ন সেক্টরের বিভিন্ন দায়িত্ব আছে। ইকোনমিক্স কিন্তু এমন একটা সাবজেক্ট যেটার থেকে আরও অনেক সাবজেক্টের উৎপত্তি হয়েছে, এবং সেখান থেকে কিন্তু আমাদের অর্থনীতিতে যারা এখন এই মুহূর্তে রোল প্লে করছে, এমন রেগুলেটরদের মধ্যে মানি মার্কেট চালাচ্ছে বাংলাদেশ ব্যাংক, ক্যাপিটাল মার্কেট চালাচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ আছে, তারা আরেকটা দিক দেখছে, একজন মনিটারি পলিসি করছেন, আরেকজন ফিসক্যাল পলিসি করছেন। সব মিলিয়ে কিন্তু অর্থনীতি আমরা এই কয়েকটি মেইনলি, আরও সবাই করে, আরও ছোট ছোট এসএমই ফাউন্ডেশন, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি সবাই আছে, কিন্তু মেইনলি তারাই রোল প্লে করে। ইনসিডেন্টলি আমি শিক্ষকতা থেকে প্রথমে সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যান, পরবর্তীতে এই দায়িত্বে আসি, এবং এসেই আমি ক্যাপিটাল মার্কেটকে আমি যেভাবে শিক্ষা গ্রহণ করেছি এবং যেসব ব্যাপারে পড়াশোনা করেছি, সেখান থেকে আমি দেখতে পেলাম যে আমার ক্যাপিটাল মার্কেট বলতে যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের বেশ কিছু অংশ এখানে অনুপস্থিত। আমি দেখেছি এখানে শুধুমাত্র ইকুইটি নির্ভর একটি ক্যাপিটাল মার্কেট, যেখানে শুধুমাত্র ইকুইটি, কোম্পানির ইকুইটি নিয়েই কাজ করা হয়, এবং সেই ইকুইটির জন্য যে এক্সিট প্ল্যান লাগে, প্রাইমারি মার্কেটের জন্য সেকেন্ডারি মার্কেট, সেই সেকেন্ডারি মার্কেটকে নিয়েই সারাদিন আলোচনা হয়। সেকেন্ডারি মার্কেট ইজ অ্যান এক্সিট প্ল্যান। আমার কিছু শেয়ার আছে, আমি বিক্রি করতে চাই, কোথায় যাব? এক্সচেঞ্জে গিয়ে আমি এক্সিট নিব, আবার কিনতে চাই, ওখানেই যাব। কিন্তু আমার তো অর্থনীতি আজকে বাংলাদেশের আপনারা জানেন যেটা $350 বিলিয়ন, এবং বাজেটের সাইজ এখন 5 লক্ষ কোটি এবং আরও বাড়ছে। এখানে আমি যদি এই বছর যেমন আমরা অনেক আইপিও দিয়েছি বলা হচ্ছে, তারপরেও তার সাইজ হচ্ছে 1200 থেকে 1300 কোটি টাকা।
$350 বিলিয়ন বা 5 লক্ষ কোটি টাকার ইকোনমিতে যদি 1000 বা 1500 কোটি টাকার মাত্র ইকুইটি দেওয়া হয়, এইটা দিয়ে বাংলাদেশ সামনের দিকে এগোতে পারবে না। পুঁজির সংস্থান লং টার্ম ফাইন্যান্স করবে ক্যাপিটাল মার্কেট। এখানে আপনি কখনো যদি ব্যাংককে বলেন লং টার্ম ফাইন্যান্স করতে, তাহলে ব্যাংকিং সেক্টরের উপর অন্যায় করা হয়। তার ম্যাক্সিমাম ডেট যে সময় মানুষের কাছ থেকে টাকা নেয় সেটা হচ্ছে 1 বছরের এফডিআর। সেটা নিয়ে 10 বছর, 15 বছর, 5 বছরের লোন দিলে লিকুইডিটি মিসম্যানেজমেন্ট হয় এবং সেই টাকাটি পরে ফেরত আনতে গিয়ে ব্যাংকের মানি মার্কেটের নিয়ম আছে যে মাসের ইনস্টলমেন্ট 3টা না দিলে সে সাথে সাথে স্পেশাল মেনশন অ্যাকাউন্ট হচ্ছে, 6 মাস না দিলে সে সাবস্ট্যান্ডার্ড হয়ে যায়, তারপরে সে ডাউটফুল অ্যান্ড ব্যাড অ্যান্ড লস অ্যাকাউন্ট হয়ে যায়। তো পৃথিবীতে সব দেশেই কিন্তু ব্যবসা বাণিজ্যে আপস অ্যান্ড ডাউনস থাকে। সিজনাল ব্যবসা আছে, কোভিড আছে, বিদ্যুৎ ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা আছে। সব মিলিয়ে যে সমস্যার কারণে ব্যবসায়ীদের কখনো কখনো অনিচ্ছাকৃতভাবেও 2, 3, 4, 5, 6টা ইনস্টলমেন্ট বাদ পড়তে পারে। কিন্তু 2 বছর 1 বছরের লোন হলে এরকম হয় না, 10 বছর হলে এরকম হওয়ার সম্ভাবনা থাকে। এবং সেই ক্ষেত্রে যখন সে ক্লাসিফাইড হয়ে যায়, তখন তার বাকি প্রতিষ্ঠানগুলোও ক্লাসিফাইড হয়ে যায়, যেগুলো ভালো আছে সেইগুলোও ক্লাসিফাইড হয়ে যায় এবং তাতে তার ব্যবসা বন্ধ হয়ে যায়, হাজার হাজার লোকের চাকরি চলে যায় এবং দেশে একদিকে যেমন ফাইন্যান্সিয়াল সেক্টরের জন্য ক্ষতি, আরেকদিকে সোশ্যাল অ্যানার্কির সৃষ্টি হয়। তাই এইখানে আমাদেরকে পুঁজিবাজারকে প্রপার রোল প্লে করতে হবে বলে আমরা মনে করি এবং সেখানে আমরা দেখে শুনে বুঝে আইপিও দেওয়ার জন্য এখন কাজ করছি। আমাদের এখানে আমাদের বুদ্ধি বিবেচনায় যা মনে হয় দেখে শুনেই করছি। আমরা বেশ কিছু বাতিল করেছি, অনেকগুলা দিয়েছি, সামনে বেশ কিছু ব্যাংক, ইন্স্যুরেন্স এবং কর্পোরেট ফিল্ড থেকে কোম্পানি আসছে, সেই দিকটাও আমরা দেখে শুনে দিব। কারণ আমরা যদি পুঁজির সংস্থান না করি, তাহলে কিন্তু দেশে যারা সত্যিকার ব্যবসায়ী তারা যদি পুঁজির সংস্থান না পায়, তাহলে দেশ আর আগাতে পারবে না। মানুষকে ব্যবসা যারা ভালো করছে তাদেরকে ইকুইটি বা ফান্ড জোগাড় করে দিতে হবে, এক্সপ্যানশনের জন্য সাহায্য করতে হবে, তাহলেই দেশে আরও বেশি কর্মসংস্থান হবে, দেশে আরও ট্যাক্স কালেকশন বাড়বে, দেশের জিডিপি আরও বড় হবে এবং আমাদের পার ক্যাপিটা ইনকাম বাড়লে আমাদের সবার জীবনযাত্রার মান আরও উন্নত হবে। এটা হচ্ছে একটা দিক। সেকেন্ড দিক হচ্ছে সারা পৃথিবীতে ইকুইটি বলতে আমরা যেটা বুঝাই, একটা কোম্পানির পেইড আপ ক্যাপিটাল বা একটা অংশ মানুষের কাছে শেয়ারটা দিয়ে দেওয়া। আপনারা তো এই ইকোনমিক রিপোর্টার্স ফোরামেই আছেন, আপনারা জানেন যে আজকে বাংলাদেশে যেই ধরনের ব্যবসা বাণিজ্য হচ্ছে, পাওয়ার প্ল্যান্ট হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে, বড় বড় ফ্যাক্টরি, মিল, ইপিজেডে যেসব হচ্ছে, আমি দেখে অবাক হয়েছি যে এখন 5-6টা কোম্পানি আছে যাদের বাংলাদেশে ইয়ারলি টার্নওভার 20,000 কোটি টাকার উপরে। দ্যাট মিনস মোর দেন $2.5 বিলিয়ন। এরকম কোম্পানি বাংলাদেশে আছে যারা এই মুহূর্তে এই পরিমাণ ব্যবসা করে। সেদিন আমার কাছে একটি কোম্পানি আসছিল যার টার্নওভার $4 বিলিয়ন, যারা আইপিওতে এখন আসবে। তা আমি খুব দেখে অবাক হয়েছি যে এরকম কোম্পানিও এখন বাংলাদেশে চলে আসছে মানে হয়ে গেছে, তৈরি হয়েছে। তো এই ধরনের কোম্পানিকে আপনি যদি বলেন যে আপনার পেইড আপ ক্যাপিটাল কত, বললো হয়তো 100 কোটি টাকা। তো ইকুইটি ওনাকে বাজারে শেয়ার ছাড়তে বললাম, উনি 100 কোটি থেকে কত ছাড়বেন? উনি যদি 70 কোটির বেশি তো পারেন না, তাহলে আমি 70 কোটি ছাড়লেন। এই 70 কোটি টাকা দিয়ে কিন্তু এখন আর বাংলাদেশের ব্যবসা এক্সপ্যান্ড করা সম্ভব না। সুতরাং তাকে লং টার্ম ফাইন্যান্সিংয়ের কি সলিউশন, তাকে আমার বন্ডে নিয়ে যেতে হবে। একমাত্র বন্ডের মাধ্যমেই সারা পৃথিবীতে বড় বড় ফাইন্যান্সিয়াল সলিউশন দেওয়া হয় এবং সেই কারণে আমি বন্ডের উপর এখন জোর দিয়েছি। এবং আপনারা জেনে খুশি হবেন, ব্যাংকগুলার যে বিভিন্ন রকমের বন্ডগুলা যেগুলো আমরা এখন অনুমতি দিচ্ছি এবং কোম্পানিগুলাকে দিচ্ছি, জিরো কুপন বন্ড দিচ্ছি, এগুলার সাইজ কিন্তু 100 কোটি থেকে শুরু করে 400-500 কোটি এবং সামনে সুকুকের একটি কোম্পানির বন্ড আপনারা জানেন আসছে 3,000 কোটি। এই সাইজের ফান্ডিংগুলাই আসলে কোম্পানিগুলাকে করতে হবে এবং সামনে বাংলাদেশকে যদি আমরা দ্রুত গতিতে আমাদের যে ঈপ্সিত লক্ষ্য সেখানে নিয়ে যেতে হয়, তাহলে বন্ডের বিনিয়োগ ছাড়া আর কোনো বড় ধরনের সুযোগ নাই। হ্যাঁ আছে ব্যাংকে, কিন্তু ব্যাংকিং সেক্টরকে দিয়ে লং টার্ম ফাইন্যান্সিং করাটা আমি ব্যক্তিগতভাবে আমার শিক্ষা থেকে মনে করি এটা ভুল। ব্যাংকিং সেক্টরকে করতে হবে ট্রেড ফাইন্যান্স, ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্স, রিটেল ফাইন্যান্স এবং কখনোই খুব বেশি লং টার্মে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। তাহলে কিন্তু ব্যাংকিং সেক্টরে নন পারফর্মিং লোন কমে আসবে। এছাড়াও
আমাদের ক্যাপিটাল মার্কেটে আমরা যেসব আরও শিক্ষা পেয়েছি, যেগুলোকে আমরা এখন নিয়ে আসতে চাই, সেগুলো হচ্ছে ডেরিভেটিভস, ফিউচার্স, কমোডিটি এক্সচেঞ্জ। তবে এখানে আমাদের এই মুহূর্তে যে সমস্যা, সেটা আমরা প্রপার হিউম্যান ক্যাপিটাল পাচ্ছি না। এগুলা যারা ভালো করে বুঝে জানে, কারণ এখানে কিন্তু একটি ভুল সিদ্ধান্তে বিরাট ক্ষতি হয়ে যেতে পারে। আপনারা দেখেছেন কিছুদিন আগে আমাদের ওয়ার্ল্ড কমোডিটি মার্কেট, একটা এক্সাম্পল দিই, অয়েল প্রাইস যখন করোনা প্রথম আসলো, পেট্রোলের দাম কিন্তু $5 নিচে চলে আসছিল পার ব্যারেল। এমনও হয়েছিল, যেহেতু এরা ফিউচার ফরওয়ার্ড পারচেস করে রাখে আমেরিকান কোম্পানি, বড় বড় যারা ইনভেস্টমেন্ট ব্যাংক, তারা এত অয়েল অ্যাডভান্স কিনে ফেলছিল যে তাদের জাহাজগুলা পরে পার্ক করতে হয়েছে সমুদ্রের মধ্যে, কারণ স্টোরেজ ক্যাপাসিটি নাই, খরচ হচ্ছিল না। তখন এই ফরওয়ার্ড ফিউচার মার্কেটের যে কমোডিটি, আমাদের কিন্তু রিজার্ভ ছিল অনেক বাংলাদেশে, তখন $5 বা ইভেন $2-3 যদি আমরা কমোডিটি পারচেস করে রাখতাম এবং সেটা যদি 3 মাস পরই বিক্রি করতাম, আমি হিসাব করে দেখেছি, আমি যদি $5 বিলিয়ন ইনভেস্ট করতাম, সেটা $30 বিলিয়ন হয়ে যেত। এইভাবে কমোডিটিতে পৃথিবীর সবগুলা দেশ সেকেন্ডের মধ্যে লাভ করে ফেলে। আমাদের সেই শক্তি সাহস সবই ছিল, কিন্তু আমাদের প্রপার হ্যান্ডেল করার মতো এখনও হিউম্যান ক্যাপিটাল তৈরি হয়নি, মার্কেটও তৈরি হয়নি। কিন্তু আমাদের এখন যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ যা আমাদের আছে, সেটা আমাদের বলা হয় যে 6 মাসের বেশিটা কিন্তু আলটিমেটলি লায়াবিলিটি অফ এ কান্ট্রি হয়ে যায়। আমাদের এগুলাকে এখন বিভিন্নভাবে বিনিয়োগের ব্যবস্থা করতে হবে, কারণ রিজার্ভ কিন্তু আরও বাড়বে। আমাদের কারেন্ট অ্যাকাউন্টের সারপ্লাস এবং রেমিটেন্স গ্রোথের কারণে আমাদের দেশের রিজার্ভ 50 বিলিয়ন ক্রস করবে খুব শিগগিরই। এবং সেই টাকা যখন আপনার 6 মাসের পরের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ আপনার কাছে পড়ে থাকবে এবং আপনি বিনিয়োগ করবেন না কোথাও, দ্যাট উইল বি ইয়োর লায়াবিলিটি। কারণ এই টাকাটি যার এক্সপোর্টার বা রেমিটার, তাকে কিন্তু আপনি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা দিয়ে ফেলছেন। সেই টাকাটা কার? ব্যাংকের কাছে যে যাদের বিনিয়োগ বা ডিপোজিট ছিল তাদেরকে কিন্তু ইন্টারেস্ট দিতে হয়। সুতরাং আপনাকে এই ফরেন এক্সচেঞ্জকে তাড়াতাড়ি বিনিয়োগের ব্যবস্থা করতে হবে, নাহলে কিন্তু আমরা এক্সেস ফরেন কারেন্সি রিজার্ভ নিয়ে একটা সমস্যায় পড়ে যাব। সব মিলিয়ে আমাদেরকে এখন কমোডিটি, ডেরিভেটিভস, ফিউচার, অপশনস, এগুলা নিয়ে কাজ করতে হবে। তো সেই জন্য আমরা আবার, আপনারা জানেন যে আমরা 2টি আমাদের এরকম একাডেমিক ইনস্টিটিউশন আছে, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেট, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সিকিউরিটি মার্কেট, এই দুটাকেই আমরা নতুনভাবে শক্তিশালী করছি। রেগুলার টিচিং প্ল্যান, রেগুলার মডিউল ডিজাইন হচ্ছে যে কীভাবে আমাদের ফিউচার জেনারেশনকে এই ধরনের শিক্ষা, প্র্যাকটিস এবং প্র্যাকটিক্যাল মার্কেট সম্পর্কে নলেজ দিতে পারি। তারা তৈরি হয়ে গেলেই আমরা আস্তে আস্তে বন্ড মার্কেটকে তৈরি করি, ফিউচার অপশন অ্যান্ড ডেরিভেটিভসে চলে যাব। এবং কমোডিটিস নিয়ে আমরা চিটাগং স্টক এক্সচেঞ্জকে অলরেডি বলেছি যে আপনারা স্বল্প স্কেলে একটু টেস্ট বেসিসে শুরু করেন, কারণ চিটাগংয়ে প্রচুর হোলসেল মার্কেট, তাদের এখানে ছোট ছোট চাল, ডাল, আলু, মরিচ, পেঁয়াজ, আলু, এগুলো সব কিছুরই কমোডিটি বিজনেস হোলসেল হয়। তারা কিন্তু এসব কমোডিটি ব্যবসা যদি আমাদের থেকে সাহায্য নিয়ে করে, আমরা ওই দিকেও কিন্তু দেশের দ্রব্যমূল্য বা ইন্টারন্যাশনালি বিজনেস সব কিছুতেই আমরা আরও লাভবান হতে পারবো, এবং কখনো ইনফ্লেশন আমাদের জন্য একটা সমস্যা হবে না। তো এই সব কিছু মিলিয়ে আমরা যদি আমাদের যারা রেগুলেটর একসাথে বসে একই ধারায় থেকে, আমাদের মাননীয় মন্ত্রী এবং সম্মানিত আমাদের যারা সচিব মহোদয় আছেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো আমাদেরকে সারাক্ষণই গাইড করছেন, আমরা সবাই মিলে যদি সম্মিলিতভাবে একসাথে অর্থনীতিকে একই দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের সবার যে চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা, এই দেশটাকে যেখানে আমরা দেখতে চাই সেখানে নিয়ে যাওয়াটা খুব কঠিন কিছু না। তো আমরা এই দায়িত্বে আছি। আমাদের এই দায়িত্বে থাকা অবস্থায় কাজকর্ম করতে গেলে ভুল ত্রুটি হতেই পারে, আমরা সব সময় ঠিক করব সেটাও না, কিন্তু একটা ধরেন 80-90% হয়তো আমাদের কাজ চেষ্টা করব যাতে কারেক্টলি করি। তো আমাদের এখানে আমাদের ভুল ত্রুটি বা আমাদের চোখ হচ্ছেন আপনারাই আমাদেরকে, আমরা কিন্তু অনেক সময় আমাদের চেয়ারে বসে অনেক কিছু দেখতে পারি না, বুঝতে পারি না, বা অনেক সময় ওই পারে কী হচ্ছে জানতে পারি না। আমরা যথেষ্ট চেষ্টা করছি আমাদের সাংবাদিক ভাই বোনদের সাথে রেগুলার যোগাযোগ রাখতে। আমি কিন্তু কারোর ফোন ধরি না এরকম নাই, আর ধরতে না পারলে রিং ব্যাক করি। আমার অফিসে স্পোক্সম্যান আছে, আমার অফিসে সবাই কথা বলে, সুতরাং আমাদের মধ্যে কোনো সমস্যা নাই। আপনারা আমাদের চোখ কান হিসাবে কাজ করবেন, আমাদের ভুল ত্রুটি ধরিয়ে দিবেন। আপনাদেরও বুঝার ভুল ত্রুটি থাকতে পারে, সেটাও আমরা আপনাদেরকে সাথে সাথে ক্ল্যারিফাই করে দিব। তো এইভাবে যদি আমরা যে যার অবস্থান থেকে ঠিকভাবে আমাদের দায়িত্ব পালন করি এবং আমরা যদি সততার সাথে সামনের দিকে এগিয়ে যেতে পারি, তাহলে এই দেশের
যে জাতির পিতার স্বপ্ন সোনার বাংলা সেটাই আমরা করতে পারবো। তো আমি এখানেই শেষ করি। আমি আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত আছি। ধন্যবাদ।